সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার কথা বললেন? কি কারণে হঠাৎ করে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার জন্য, রাষ্ট্রের জন্য জীবন দিতেও প্রস্তুত যেন থাকে, এই কথাটা হঠাৎ করে কেন বললেন? দেশের স্বার্থে যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যারা এতটা কামড়াকামড়ি করবে, যার পুরো ক্ষমতা ভোগ করবে বাংলাদেশ আওয়ামী লীগ, নাহিদ ইসলাম বুঝিয়ে দিলেন যে তারা ভয় পেয়েছে। কিসের ভয়? সেনা শাসনের ভয়। জমে উঠেছে সরকার ও বিএনপির লড়াই। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে সামনে বড় ধরনের সংঘাত হয়তো অপেক্ষা করছে। বিএনপির সঙ্গে সরকার ও ছাত্র নেতাদের এমন প্রকাশ্য বিরোধ কেন তৈরি হলো? এর উদ্দেশ্য কি, পরিণতি বা কি হতে পারে? বিএনপি এবং ছাত্র সমন্বয় বা ছাত্র উপদেষ্টাদের মধ্যে রীতিমতো এখন পাল্টা অ্যাকশন চলছে। তাদের যে মুখোমুখি অবস্থান তা আমরা বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করছি, এবং এই অবস্থা যে আসবে এটাও আমাদের জানা। সেনা আতঙ্কে ভুগছে উপদেষ্টা নাহিদ এবং ইউনূস দম। তো কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কোনো প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আবার একটি জরুরি সংবাদ নিয়ে লাইভে আসলাম, যে সেটি হচ্ছে যে পালানো কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি পালিয়ে যাচ্ছে, উপদেষ্টারা পালানো শুরু করছে। যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে। আজকে বাংলাদেশ টাইম বিকাল 4টায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, উপদেষ্টা মাহফুজ, এবং তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী। এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। তো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু। যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে ইউনূসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু। তো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ। আমরা বলেছিলাম, আগে বলেছি যে কষ্ট, দুঃখ, বেদনা, সমস্যা এগুলো সাময়িক। রাজনীতি করতে হলে 111-এর মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে, এরকম ঘটনা হবে, এগুলো কোনো বিষয়, এগুলো মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে। এগুলো সাময়িক বিষয়, কোনো সাময়িক বিষয়, এগুলো কোনো অ্যাক্সিডেন্ট এগুলো কোনো বিষয় না, এগুলো বা বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত। আজকে বিকাল 4টার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ, এই দুজন, তাদের সাথে গিয়েছে মোয়াজ্জেম এবং আব্দুল আহাদ। বাকিরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে। আমি যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো, সকল পর্যায়ের নেতা, গ্রাম থেকে নিয়ে উপজেলা, জেলা, ওয়ার্ড, নগর, মহানগর, সব জায়গায় নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন। দেখুন ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয়। ইনশাল্লাহ আমাদের উচিত আমরা যদি যে মেকানিজম হচ্ছে, যে কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি, সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি, একটাই টার্গেট, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে। বঙ্গবন্ধু কন্যা ছাড়া এই বাংলাদেশ থাকবে না। যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে, আপনারা কেউ থাকবেন না, আপনাদের কার পিঠে চামড়া থাকবে না। তাই বঙ্গবন্ধু এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে। তো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু। যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইউনূসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সেনাবাহিনীর সাথে ইউনূসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু। 5 আগস্টের আগে এই যে মাহফুজ আলমরা বিপ্লব বলে একেবারে কান ঝালাপালা করে দিচ্ছেন, তারা 5 আগস্টের আগে কোনো বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিলেন? তারা কি 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন? 72-এর সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছিলেন? তারা কি নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্ত বলতে আর সব রাজনৈতিক দলকে ছুঁড়ে ফেলে নিজেরা যে একটা নতুন কিংস পার্টি গড়ে তুলবে, তেমন কোনো ধারণা দিয়েছিলেন? নিশ্চয়ই দেননি, তাই না? তাহলে কোন চেতনার কথা এখানে আসছে? তারা তো এখন সেই সব চেতনার কথাই বলছেন, কিন্তু 5 আগস্টের আগে তো এইসব কথা কখনো উচ্চারণ করা হয়নি। তারা যে 9 দফা দিয়েছিল ছাত্র সমন্বয়করা, তার মধ্যে ছিল যে 1 দফা দিয়েছিল, সেখানে তো শুধুমাত্র শেখ হাসিনার পতনের কথা ছিল। আচ্ছা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব চমৎকার একটি কথা বলেছেন মঙ্গলবারই একটা অনুষ্ঠানে। তিনি বলছেন যে অতি বিপ্লবী কোনো চিন্তাভাবনা নিয়ে সমাজে অস্থিরতা সৃষ্টি করা কারোর জন্য কাম্য নয়। হঠকারিতা করা যাবে না, চরম একটা অবস্থা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য হবে না। অনেকে রোমান্টিসিজম বলেন, এটার মানে শুধু প্রেম নয়, মানে এটা বিপ্লবের প্রতি প্রেম এমনটাই বোঝায়। অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেব, এই মুহূর্তে আমি সব দখল করব, অন্যায় রোধ করব, এটা হয় না। আপনাকে ধাপে ধাপে করতে হবে। এবং যে বিপ্লবের কথা বলা হচ্ছে 5 আগস্ট, সেই বিপ্লবের মধ্যে দিয়ে কী চেঞ্জটা এসেছে এই দেশে? কার ভাগ্যের পরিবর্তন হয়েছে? কার ভাগ্যের পরিবর্তন তারা করতে চায়? আমরা তো বিপ্লবের নমুনা দেখছি, তাই না? বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখন সমাজে বিভিন্ন জায়গায় বৈষম্য তারা নিজেরাই সৃষ্টি করছে। বিভিন্ন জায়গায় যে সংস্কার কমিটিগুলো করা হয়েছে, সেখানে কোটা ভিত্তিতে তারা নিজেদের লোকজনদেরকে বসাচ্ছে। বৈষম্য বিরোধী কথা বলতে গিয়ে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে নিজেদের বৈষম্য স্পষ্ট করে তুলছে, এবং তারা নিজেরাই এখন এতটাই উচ্চাভিলাষী হয়ে উঠেছেন নানান ধরনের সুযোগ সুবিধার জায়গা থেকে
যে তারা নিজেরাই এখন নানান গ্রুপে বিভক্ত হয়ে পড়ছে। বিএনপি এবং ছাত্র সমন্বয় বা ছাত্র উপদেষ্টাদের মধ্যে রীতিমতো এখন পাল্টা অ্যাকশন চলছে। তাদের যে মুখোমুখি অবস্থান তা আমরা বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করছি, এবং এই অবস্থা যে আসবে এটাও আমাদের জানা। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের মধ্যকার এই বাকযুদ্ধ, মুখোমুখি অবস্থান, রাজনৈতিক যে বক্তব্য, তাতে পাল্টা আক্রমণের চূড়ান্ত রূপটি কী হতে পারে, কোথায় যেতে পারে, সেটিও আমাদের মোটামুটি জানা। এবং প্রকাশ্যে যেভাবে সরাসরি অবস্থানটা এসেছে তা হচ্ছে, আপনারা জানেন, বিবিসি বাংলাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি যে মন্তব্য করেছেন যে নির্বাচনে নিরপেক্ষ সরকার প্রয়োজন। হয়তো তিনি কথাটা একটু অন্যভাবে বলেছেন, তবে মোটা দাগে কথাটি এরকমই আমরা ধরে নিতে পারি, বা এটি স্পষ্ট, আমাদের সবার কাছে এটা স্পষ্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাই বলুক না কেন, সরকার নিরপেক্ষ নয়, এবং সরকার যে নিরপেক্ষ নয়, সরকারের অধীনে যে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, তা আমি আরও বেশ আগেই, সম্ভবত মাসখানেক আগেই এই বিষয়ে আমি একটি কন্টেন্ট তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যদি কোনো নির্বাচন হয়ও, এই অবস্থাতে সেই নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ হবে না। তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেননি, যেমনটি আমি তুলেছি। যাই হোক, সরকার যে নিরপেক্ষ নয় তা তো নানান দিক দিয়ে প্রমাণিত। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার বিপরীতে যে কথাটি নাহিদ ইসলাম, সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা, যে মন্তব্যটি করেছেন সেটি আরও ভয়ঙ্কর। তিনি বলেছেন যে বিএনপি 111-এর দিকে নিয়ে যেতে চাচ্ছে। নাহিদ ইসলাম যদি এতটাই বুঝে থাকেন, এতটাই মনে করে থাকেন, তারা যে ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা বলে আসছেন, ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ড করে আসছেন, এবং দেশের প্রায় সব রাজনৈতিক দলগুলোকে তারা নিজেদের মুখোমুখি দাঁড় করিয়েছেন, কেন, কি উদ্দেশ্যে, সেটিও তো আমরা জানি। এবং এই 111-এর দিকে বিএনপি নিয়ে যাচ্ছে, নাকি ছাত্র উপদেষ্টা কিংবা ছাত্র সমন্বয়করাই নিয়ে যাচ্ছে, খুব স্পষ্টভাবে আমরা বুঝতে পারি। নাহিদ ইসলাম কথাও বলেছেন যে 5 আগস্ট ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে। তিনি ফেসবুক স্ট্যাটাসে এই কথাগুলো বলেছেন, তার ফেসবুক পেজে। 5 আগস্ট ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে। তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। জনগণকে বাদ দিয়ে মানে বিএনপি সেনাবাহিনীর হাতে, বা সেনাবাহিনী যাতে ক্ষমতায় আসে, তারা দায়িত্ব নেয়, এরকমটি তারা তাদের মানসিকতায় ফুটিয়ে তুলেছিল। এটি আরও ভয়ঙ্কর কথায়, সত্য মিথ্যা আমরা জানি না, তবে আমরা ইকুয়েশন মিলাতে পারি যে বিএনপির এটি করার কথা নয়। হ্যাঁ, একটি কথা আমরা জানি যে রাজনৈতিক সরকার গঠনের একটি আলোচনায় এসেছিল, সেটি বিএনপি চায়নি। রাজনৈতিক সরকার মানে জাতীয় ঐকমত্যের সরকার, জাতীয় ঐকমত্যের সরকার গঠনের পক্ষে বিপক্ষে নানান ধরনের মন্তব্য রয়েছে, যুক্তি রয়েছে, কিন্তু 111 সরকারের ইঙ্গিত কেন বা প্রকাশ্যে এই মন্তব্য কেন নাহিদ ইসলাম করলেন? সেনা আতঙ্কে ভুগছে উপদেষ্টা নাহিদ এবং ইউনুস গং। তো কি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা কোন প্রকার সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নিব না। অর্থাৎ তার এই কথা থেকে স্পষ্ট ইঙ্গিত বহন করছে যে আমরা আগে বলেছিলাম যে কোনো সময় সেনা শাসন জারি হতে পারে এবং উপদেষ্টারা ইউনুসরা আতঙ্কিত হবে, এটাই স্বাভাবিক। কারণ আন্তর্জাতিক মহল থেকে সেনাবাহিনীর উপর একটা প্রেশার ক্রিয়েট হয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাওয়ার কারণে, সন্ত্রাসী কার্যক্রমের কারণে এদের উপরে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে সেনাবাহিনীর উপরে। সুতরাং সেনাবাহিনী যে কোনো সময়ে একটা ক্ষমতা গ্রহণ করতে পারে। এর কারণ হচ্ছে বিএনপি কিন্তু এই সরকার নিরপেক্ষ নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন দাবি করেছেন। এই দাবির প্রেক্ষিতে উপদেষ্টা নাহিদ কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে মির্জা ফখরুলের এমন কথা যা সেনা শাসনের ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ নাহিদ ঠিক মতো ঠিক জায়গায় হাত দিয়েছে, নাহিদ ঠিক জায়গায় হাত দিতে পেরেছে যে কোনো সময় সেনা শাসন আসতে পারে। তো আমি এই ব্যাপারে একটু জনাব আতাশ সাহেবের যাবো। জনাব আতাশ সাহেব, এই যে নাহিদ আজকে পত্রিকায় স্পষ্ট করে বলেছে ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি আরেক 11 ইঙ্গিত দিচ্ছে, আপনি এই ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আজাদ ভাই আপনাকে। এইটা নাহিদ আসলে সঠিক উপলব্ধি করছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, বেশ কিছুদিন ধরে যে সারা বিশ্বে যে ঘটনাগুলো ঘটছে, প্লাস ট্রাম্প ক্ষমতা নিয়েছে এবং অলরেডি ট্রাম্পের সাথে জয়শঙ্করের একটা আলাপ আলোচনা হয়েছে, এবং আরো কিছু বিষয় হচ্ছে যে আতঙ্ক হচ্ছে যে বাংলাদেশের যে সহায়তা, আমেরিকান যে সহায়তাটা থাকে সেই সহায়তাটা বন্ধ হবার কথাবার্তা চলছে। পাশাপাশি
সেনাপ্রধান এবং সেনাবাহিনীর কর্মকাণ্ডে বিরক্ত হয়ে অলরেডি জাতিসংঘ হতে শুরু করে আমেরিকা এরা কিন্তু একটা বার্তা দিচ্ছে। সবকিছু মিলিয়ে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, যে এই দেশকে যেভাবে জঙ্গিবাদের দিকে ধাবিত করা হয়েছে এবং তার দায় কিন্তু এই জঙ্গি নাহিদ, জঙ্গি আসিফ এরা কিন্তু এড়াতে পারে না, জঙ্গি ইউনূস এড়াতে পারে না। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে দেখবেন যে 2025 সনের আগস্ট মাসের 5 তারিখে তারা নির্বাচন চাচ্ছে। এটি তাদের অফিসিয়াল বক্তব্য। আর মনে মনে তারা দাবি জানাচ্ছে, চিন্তা করছে, প্রতিজ্ঞা করছে এবং প্রস্তুতি নিচ্ছে যে কোনো মূল্যে 2025 সনের ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। এবং সরকার যদি গড়িমসি করে, সরকারের বিরুদ্ধে লড়াই, আন্দোলন, সংগ্রাম যা কিছু করা দরকার সব কিছু করার জন্য বিএনপি সর্বোচ্চ চেষ্টা করবে। দ্বিতীয় যে দৃশ্য সেটি হলো বিএনপির বিপরীতে মাঠে যে সকল রাজনৈতিক দল রয়েছে, ছোট বড় সবাই, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে চাচ্ছে, বলা হচ্ছে যৌক্তিক সময়। এবং আরেকটা বিষয় বলা হচ্ছে যে সরকার যে সকল সংস্কারের কর্মকাণ্ড হাতে নিয়েছে, এই সংস্কার সম্পাদন এটি তারা করবে এবং এই কাজ করার পরে যখন নির্বাচনের উপযুক্ত সময় আসবে তখন সরকার নির্বাচন দেবে। বিএনপির বাইরে বা বিএনপির বিরুদ্ধে এই মুহূর্তে যে সকল দল আছে সবাই এক বাক্যে এই কথাগুলো বলছেন। তৃতীয় আরেকটি যে কথা হচ্ছে এবং যেটা নিয়ে রাজনৈতিক বিরোধ সরকার এবং বিএনপির সঙ্গে প্রচণ্ড আকার ধারণ করেছে সেটি হলো স্থানীয় সরকারের নির্বাচন। তো স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা থেকে শুরু করে অন্যান্য যে সকল নির্বাচন রয়েছে সব মিলিয়ে সরকার চাচ্ছে জাতীয় নির্বাচনের আগে এই নির্বাচনগুলো করে ফেলতে। এবং বিএনপি কোনো অবস্থাতেই এই কাজগুলো করতে দিতে চাচ্ছে না। কেন চাচ্ছে না? এবং 2025 সনের রাজনীতি কী করে জটিল হতে পারে এবং 2025 সনে কেন আমরা আগের যে 1/11 তার চেয়ে ভয়ঙ্কর কিছু আশঙ্কা করছি সেই বিষয় নিয়ে কথা বলবো। তার আগে 1/11 প্রেক্ষাপট আপনাদেরকে খুব সংক্ষেপে স্মরণ করে দিতে চাই। 1/11 সময় যেটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, তখন তারা টার্গেট করেছিল যে বাংলাদেশের দুটো যে বৃহৎ রাজনৈতিক দল, সেই বৃহৎ রাজনৈতিক দলের নেতৃত্বে তারা পরিবর্তন আনবেন। যে পরিবার প্রথা অর্থাৎ জিয়া পরিবার এবং শেখ পরিবার, এই দুটো পরিবারকে রাজনীতি থেকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হবে। আরও স্পষ্ট করে বললে শেখ হাসিনা, খালেদা জিয়া মাইনাস। এটা হলো -2 থিওরি। দ্বিতীয়ত, এখানে এই দল দুটিকে সংস্কার করে সরকারপন্থী গৃহপালিত যে লোকজন আছে তাদেরকে এই দলের শীর্ষ পর্যায়ে বসিয়ে দেওয়ার চেষ্টা। বিএনপির একেবারে সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভূঁইয়া থেকে শুরু করে অন্তত 50 জন প্রথম সারির নেতাকে তারা টার্গেট করলো, ম্যানেজ করলো এবং মাঠে নামিয়ে দিল। এবং সেই যে কাণ্ড, সেই কাণ্ড ওই সময়টিতে বিএনপির যারা লোকজন তাদের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠেছিল, যারা দলকে ভালোবাসে। প্রথমত মঈনুদ্দিন ফখরুদ্দিনের কাণ্ড দেখে, দ্বিতীয়ত বিএনপির মধ্যে যে সকল বিশ্বাসঘাতক রয়েছে তাদের কর্মকাণ্ড দেখে। অন্যদিকে শেখ হাসিনা, শেখ পরিবারের বিরুদ্ধে আওয়ামী লীগের একেবারে শীর্ষ 200 নেতাকে তারা রিক্রুট করে ফেলল। তো এখানে হাতে গোনা তোফাইল আমু, সুরঞ্জিত, এই 3 জনকে তারা মাঠে নামাতে পারেনি, আর বাকি সবাইকে মোটামুটি তারা মাঠে নামানোর ক্ষেত্রে অনেকটা সফল হয়েছিল। তাদেরকে দিয়ে দল বিরোধী বক্তব্য দেওয়া হয়েছিল, শেখ হাসিনা বিরোধী বক্তব্য দেওয়া হয়েছিল। তবে সেই আওয়ামী লীগের চাইতে বিএনপির যারা সংস্কারবাদী ছিলেন তারা বেশি প্রকাশ্যে এসেছিলেন। সাইফুর রহমান থেকে শুরু করে মান্নান ভূঁইয়া, এমনকি বিএনপি অফিস দখল নেওয়ার জন্য এখন অনেক বড় নেতা, আমি আর নাম বললাম না, তারা সদল বলে এখানে এসেছিলেন পল্টনের এই অফিসে। এই ঘটনাও ঘটেছে। এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূস, ফেরদৌস আহমেদ কুরেশি, তাদেরকে দিয়ে দুটো বৃহৎ কিংস পার্টি এবং আরও ছোট ছোট কিংস পার্টি গঠন করার জন্য অনেক টাকা পয়সা রাষ্ট্রীয় কোষাগার থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন খরচ করেছেন। এবং ওই সময়টিতে তাদের এই যে কূটচাল চক্রান্ত, এটা বাস্তবায়ন করার জন্য মানুষকে ভয় দেখানোর নিমিত্তে, অর্থাৎ আপনি যখন ভয় না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে দিয়ে মন্দ কাজ করানো যাবে না। আপনি যতক্ষণ না পর্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে ইয়ানফসি না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার চোখের সামনে কেউ অন্যায় করতে পারবে না। এটা হিউম্যান সাইকোলজি। তো এই জন্য
মঈনুদ্দিন ফখরুদ্দিন জনমনে ভীতি সৃষ্টি করেছে। একে ধরো, ওকে ধরো, একে জেলে পুরো, ওকে মারো, তারপরে এখানে ভাঙো, ওখানে গড়ো, ইত্যাদি ইত্যাদি প্রায় প্রতিদিনই তাণ্ডব চলত। সেই গ্রামের হাট বাজার থেকে শুরু করে পান দোকানদার, আবার প্রাণ দোকানদার থেকে শুরু করে কর্পোরেট জগতের বড় বড় দিকপাল, সেটা বেক্সিমকে বলেন, বসুন্ধরা বলেন, সবাইকে তারা ওই সময়টাতে মানে রীতিমতো দৌড়ের উপর রেখেছে। ছাত্রদেরকে দৌড়ের উপর রেখেছে, শিক্ষা প্রতিষ্ঠানের লোকজনদেরকে দৌড়ের উপর রেখেছে। সব জায়গাতে একটা ভীতির পরিবেশ তারা করে ফেলেছে। এরপরে মানুষকে অভাবী বানানোর চেষ্টা করেছে। মানুষ যদি অভাবী হয়ে পড়ে, পেটে খাবার না থাকে, পকেটে টাকা না থাকে, তাহলে সে রাজনীতি নিয়ে চিন্তা করার সময় পায় না। তো এই কারণে যে কোনো স্বৈরাচারী সরকার সে যদি তার ক্ষমতাকে প্রলম্বিত করতে চায়, তাহলে জনগণকে তাদের পেটের ধান্দায় ব্যস্ত রাখার জন্য ইকোনমিটাকে বা অর্থনীতিটাকে ধ্বংস করে দেয় রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে। তো এই এত কিছু করেছে 1/11-এর সময়, এবং এই কাজ করে তারা প্রায় 2 বছর তারা ক্ষমতায় ছিল, এবং ইচ্ছে করলে তারা আরও থাকতে পারত। তো এখন পরবর্তীতে, অর্থাৎ সেই 2008-এর পর থেকে আজ অবধি, মানে 2006 থেকে 8 পর্যন্ত তারা চালিয়েছে, এবং এরপর গত 15 বছর আওয়ামী লীগ যেভাবে শাসন করেছে, সবসময় এই 1/11 রাজনৈতিক আলোচনায় এসেছে এবং এখনও পর্যন্ত এসেছে। তো এখন বাস্তবতা হলো যে যদি 2025 সনে বিএনপির ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হয়, কিংবা রাজনীতির হিসাবের বাইরে কোনো কিছু হয়, এবং মাঠ যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পুরো পরিস্থিতি আগের যে 1/11 তার সাথে বেশি ভয়ঙ্কর হবে। কেন ভয়ঙ্কর হবে? প্রথমত হলো যে 11-এর সময় আওয়ামী লীগের যে দুরবস্থা ছিল, তার সে এখন আওয়ামী লীগের দুরবস্থা 1000 গুণ বেশি। ওই সময়টাতে শেখ হাসিনা জোর করে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন, আর এখন শেখ হাসিনাকে বাংলাদেশে আনা কোনো অবস্থাতেই সম্ভব নয়। এবং ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য দলের যে নৈতিক পরাজয় ঘটেছে, তারা যেভাবে সাহস হারিয়েছে, ওটা পুনরুদ্ধার এই মুহূর্তে সম্ভব নয়। ফলে -1 100% কনফার্ম। বিএনপির নিরপেক্ষ সরকারের নামে আরও একটি 1/11 চাচ্ছে মন্তব্য নাহিদ ইসলামের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে এই মন্তব্যই করেন উপদেষ্টা। নাহিদ লিখেছেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি 1/11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। 1/11-এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিস্টদের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরও একটা 1/11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজন পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম, খুন ও জুলাই গণহত্যার বিচার না হওয়ার আলামত রয়েছে। উপদেষ্টা লিখেছেন, ছাত্র এবং অবতারের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট থেকে শুরু হয়েছে। 5 আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। আমরা 2 আগস্ট থেকে বলে আসছি, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্ট থেকে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিংয়ের মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। তিনি আরও লিখেছেন, আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার। জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না। জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয়নি, কিন্তু অবদানের পরই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল। অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনে নির্বাচনের পরে।